চলো তাহলে প্রত্যেকে বই ফই খোলো, বইপত্র খোলো। এতদিন ধরে তো ভিডিও দেখার মতন দেখলে অনেকেই, তো এখন একটু বইটই খোলো। ঠিক আছে, আজকে ডেট কত? 9 তারিখ। তা আজকে আমরা প্রবাহী তড়িৎ শুরু করব। যে যে জিনিসগুলো ইম্পর্টেন্ট সেই জিনিসগুলো আমরা পড়বো। কারেন্ট, ইলেকট্রিসিটি, সেটা কেমন ভাবে রিভিশন করব, কোন কোন জিনিসগুলো পড়বো, কি স্ট্র্যাটেজি, সেটা হচ্ছে ব্যাপার। প্রথমত হচ্ছে যে চ্যাপ্টারটাকে বুঝতে হবে কোন কোন জিনিসগুলো পড়া দরকার, সেগুলো আমরা প্রথম ডিসকাস করবো। চলো, প্রবাহী তড়িৎ বার করো। প্রবাহী তড়িতে প্রথমে আছে তড়িৎ প্রবাহ এবং ওহমের সূত্র। এখানে সিম্পল তড়িৎ প্রবাহ যেটা আছে, প্রথম আছে তড়িৎ প্রবাহ। তড়িৎ প্রবাহ I ইকুয়াল টু আমরা জানি Q/T। একক সময়ে আধান কতটা যায়, এর একক হচ্ছে এর একক হচ্ছে অ্যাম্পিয়ার। সিজিএস পদ্ধতিতে, এই এসআই পদ্ধতিতে। তো অ্যাম্পিয়ার বলতে আমরা কি বুঝি জানি, 1 অ্যাম্পিয়ার মানে কি, 10 অ্যাম্পিয়ার যদি বলে তার মানে কি, তার মানে হচ্ছে 10 অ্যাম্পিয়ার প্রবাহ মানে হচ্ছে 1 সেকেন্ডে 1 সেকেন্ডে 10 কুলম্ব তড়িৎ প্রবাহ হবে কোনো একটা বিন্দুতে, পরিবাহীর কোনো একটা বিন্দুতে এই জিনিস হবে। ঠিক আছে, তো এবার মেন ব্যাপার হচ্ছে কি, যে তড়িৎ প্রবাহর জন্য আমরা কিন্তু যে মাত্রাটা, সেই মাত্রাটা কিন্তু তড়িৎ প্রবাহ মাত্রা, যেটা প্রবাহ মাত্রা, এটা অ্যাকচুয়ালি প্রবাহ মাত্রা। প্রবাহ মাত্রা কিন্তু একটা মৌলিক একক, মানে সেই জন্য এর মাত্রাটা কিন্তু আলাদা করে আই আকারে আমরা চিহ্নিত করি। তার মানে যদি আমাকে এখান থেকে বলে রোধের মাত্রা কত, রোধের মাত্রা, তাহলে তখন আমরা ওহমের সূত্র ইউজ করব। ওহমের সূত্র কি বলে, ওহমের সূত্র কি বলে, ওহমের সূত্র বলে ভি ইকুয়াল টু হচ্ছে আই আর, তাই তো? তাহলে রোধ আর সমান হচ্ছে ভি বাই আই। এবার দেখো আগের চ্যাপ্টারেই আমরা আবার পড়লাম এই যে ভি বিভব, সেটা হচ্ছে ডাব্লিউ ইকুয়াল টু আমরা জানি কিউ ইন্টু ভি। তাহলে এই ডাব্লিউ, এবার ভি সমান আমি যদি এখান থেকে লিখি তাহলে লিখবো ডাব্লিউ বাই কিউ। তাহলে ডাব্লিউ বাই কিউ যদি আমি এখানে লিখি তাহলে ডাব্লিউ বাই কিউ ইন্টু আই। এবার আই এর একক আমি জানি, কিউ এর তো জানি না। আই এর মাত্রা আমি জানি, কিউ এর তো জানি না। সেই জন্য এই ফর্মুলা থেকে আমরা ব্যবহার করব। এই ফর্মুলা থেকে আমরা কি দেখতে পেলাম, কিউ ইকুয়াল টু হচ্ছে আই ইন্টু টি। দেখো আই যদি কিউ বাই টি হয় তাহলে কিউ ইকুয়াল টু হবে আই টি। তাহলে কিউ এর জায়গায় আমি বসাবো আই ইন্টু টি। তাহলে ডাব্লিউ, ডাব্লিউ মানে কৃতকার্য, কৃতকার্যত্ব মাত্রা আমরা জানি, কৃতকার্য, ডাব্লিউ বাই কিউ এর জায়গায় লিখছে আই টি ইন্টু আই, তার মানে আই স্কোয়ার টি। তাহলে রোধের যে মাত্রা আর ইকুয়াল টু, আর এর যে মাত্রা সেটা আমরা লিখতে পারি কৃতকার্যের মাত্রা বাই আই স্কোয়ারের মাত্রা ইন্টু টি এর মাত্রা। তাহলে এবার মাত্রাগুলো লিখো। কৃতকার্যের মাত্রা কি হবে বলো, এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2, কৃতকার্যের মাত্রা। আয়ের মাত্রা তো আই, পাতি আই স্কোয়ারই থেকে যাবে। আর টি মানে হচ্ছে সময়ের মাত্রা, হচ্ছে ক্যাপিটাল টি। তার মানে এইটা যদি উপর দিকে ওঠে তাহলে কি দাঁড়াবে, এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2 ছিল, আর একটা উপরে গেলে টি টু দি পাওয়ার -1 হবে, তার মানে টি টু দি পাওয়ার -3। আর আই টু দি পাওয়ার 2 ছিল নিচে, উপরে গেলে আই টু দি পাওয়ার -2 হবে। তো এইটা হলো কিন্তু রোধের মাত্রা। এটা কিন্তু পরীক্ষায় পড়ে, এটা হচ্ছে রোধের মাত্রা। ওকে, তো এবার দেখো তড়িৎ চালক বল, এটা আমরা বুঝলাম। বিভব, বিভবের বিভবের যদি মাত্রা বলে, বিভবের মাত্রা তাহলে কি করে বার করব, বিভবের মাত্রা বার করতে গেলে ডাব্লিউ ইকুয়াল টু কিউ ইন্টু ভি আকারে বার করব। তাহলে ভি ইকুয়াল টু হচ্ছে ডাব্লিউ বাই কিউ। আবার আমরা জানি আই সমান হচ্ছে কিউ বাই টি, সেখান থেকে আমি পাবো কিউ সমান হচ্ছে আই ইন্টু টি। এখানে বসাতে পারি, তাহলে ডাব্লিউ বাই আই ইন্টু টি।
তাহলে বিভবের মাত্রা যদি আমি বলি, বিভবের একক তো আমরা জানি ভোল্ট, সিম্পল, এটা হচ্ছে একক হচ্ছে ভোল্ট, একক ভোল্ট, এসআই একক হচ্ছে স্ট্যাট ভোল্ট, হ্যাঁ, আমরা এই সমস্ত জিনিস জানি, ভোল্ট আর স্ট্যাট ভোল্ট। কিন্তু মাত্রা যদি জিজ্ঞেস করে তখন তো আমাকে মৌলিক এককে লিখতে হবে, এম, এল, টি, আই, হ্যাঁ, থিটা, এগুলো দিয়ে লিখতে হবে, কেলভিন, এগুলো দিয়ে লিখতে হবে। সুতরাং মানে ভোল্ট ফোল্ট এরকম ডাইরেক্ট লেখা যাবে না। তাহলে ডাব্লিউ ইকুয়াল টু কিউ ভি, এই যে সূত্রটা আছে, আর আই ইকুয়াল টু কিউ বাই টি, এই দুটো সূত্র কিন্তু খুব ইম্পর্টেন্ট। কারণ কিউটা, কিউ যে লেখা আছে সেই কিউটা কিন্তু তোমার মৌলিক একক নয়, কিন্তু আই হচ্ছে মৌলিক, এইটা দিয়ে আমার চলবে, আই দিয়ে চলবে, আর কিছু দিয়ে চলবে না। তাহলে ডাব্লিউ ভি এর একক, তাহলে আমরা কি বলবো, ভি এর ডাইমেনশন, ডাব্লিউ এর ডাইমেনশন বাই আই এর ডাইমেনশন ইন্টু টি এর ডাইমেনশন। ডাব্লিউ এর ডাইমেনশন এক্ষুনি কি লিখলাম, ডাব্লিউ মানে কৃতকার্য, কৃতকার্য মানে বল ইন্টু সরণ, বল মানে হচ্ছে এম এর টি টু দি পাওয়ার মাইনাস টু, সরণ গুণ করলে আর একটা এল স্কোয়ার হয়ে যাবে, তাহলে এটা হলো কৃতকার্য, বাই আই মানে পাতি আই, কারণ এটা মৌলিক একক, যেমন এম তেমন আই, যেমন এল তেমন আই, যেমন টি তেমন আই, এগুলো একই নয় কিন্তু সেরকমই ও মূল একক। আর টি যেটা সেকেন্ড, সেটার জন্য একটা টি বসবে। তার মানে আমি লিখতে পারি এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার মাইনাস থ্রি আই টু দি পাওয়ার মাইনাস ওয়ান। এই যে এইভাবে ডাইমেনশন কিন্তু তোমাদের বিভবের মাত্রাও জিজ্ঞেস করতে পারে, রোধের মাত্রাও কিন্তু জিজ্ঞেস করতে পারে। তো মাত্রা নিয়ে কোনোদিন কিন্তু ভয় পাবে না, মাত্রা নিয়ে ভয় পাওয়ার কিন্তু কোনো জায়গা নেই। ওকে, এবার নেক্সট, এবার হচ্ছে যে এবার রোধ, রোধাঙ্ক, রোধ আর রোধাঙ্ক, রোধ কোন কোন বিষয়ের উপর নির্ভর করে? দেখো তোমাদের পাতা আছে 1.9, 202 পাতাতে, রোধ কোন কোন বিষয়ের উপর নির্ভর করে? উপর নির্ভর করে। আমারটা লেটেস্ট বই, পেজ নাম্বার হচ্ছে 202, 202 পাতার ডান দিকে, এটার ডান দিকটায়, ডান দিকের পার্টটায় আছে কি কি বিষয়ের উপর নির্ভর করে? কোন একটা পরিবাহীর রোধ আর ইজ প্রপোর্শনাল টু এল, দৈর্ঘ্য যত বাড়ে তত রোধ বাড়ে, এক নাম্বার। দু নাম্বার হচ্ছে আর ইজ প্রপোর্শনাল টু ওয়ান বাই এ, যদি ধরে নাও এটা যদি কোনো একটা পরিবাহীর দৈর্ঘ্য হয়, এটা যদি দৈর্ঘ্য হয়, দৈর্ঘ্য যত বাড়বে তত রোধ বাড়বে। আর এই যে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, এই যে এ প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, এটা যত বড় হবে তত রোধ কমবে, আর এটা যত ছোট হবে তত কিন্তু রোধ বাড়বে। রোধ মানে বাধা, পাতি আমি পাইপের মতন ভাবতে পারি, একটা পাইপ যদি অনেক লম্বা হয় তাহলে সেই পাইপের মধ্যে দিয়ে কোনো লোক, ধরো পাইপ যেগুলো থাকে তার মধ্যে দিয়ে কোনো কিছু যেতে গেলে বিশাল কষ্ট হবে, অনেক লম্বা যদি হয়, ছোট যদি হয় ফটাস করে বেরিয়ে যাবে। আর যদি পাইপটার যে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল সেটা যদি বিরাট বড় হয় তাহলে খুব ইজিলি একজন পাস করে যাবে, আর যদি খুব ছোট হয় তাহলে তার পাস করতে খুব টাফ হবে। এবার এই যে টাফনেস, পাস করার জন্য যে কষ্ট হচ্ছে, সেই কষ্টটা হচ্ছে রোধ। তাহলে রোধ দৈর্ঘ্যের সাথে সমানুপাতিক, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের সাথে ব্যস্তানুপাতিক। তার মানে এই দুটো থেকে আমরা যৌগিক ভেদে বলতে পারি আর ইজ প্রপোর্শনাল টু এল বাই এম। এবার বলো তো দেখি, এখানে যে ধ্রুবকটা হয় সেটাকে আমরা কি বলি? রো বলি। রোটা কি? এই যে রো আমরা লিখলাম, এটা হচ্ছে একটা হ্যাঁ, এটা হচ্ছে সমানুপাতিক ভেদ ধ্রুবক, এইটাকে আমরা বলি রোধাঙ্ক। সমানুপাতিক ভেদ ধ্রুবক, এইটাকে বলা হয় রোধাঙ্ক, এটা আমরা জানি। তাহলে এবার এই রোধাঙ্ক কার কার উপর নির্ভর করবে? এই রোধাঙ্ক, রোধাঙ্ক কার কার উপর নির্ভর করবে? রোধাঙ্ক যেহেতু ধ্রুবক, তার মানে এটা এল আর এ এই দুটোর উপর নির্ভর করবে না, কারণ এদের ধ্রুবক। তা নির্ভর করবে কার উপর? নির্ভর করবে উপাদানের উপর, নির্ভর করবে উষ্ণতার উপর। তাহলে এই যে রোধাঙ্কটা, রো, আর ইকুয়াল টু রো ইন্টু এল বাই এ, এই যে রোধাঙ্ক,
এই রোধাঙ্ক কিন্তু এল এ এদের উপর নির্ভর করে না, এদের উপর নির্ভর করে না, কিন্তু নির্ভর করে কার উপর? নির্ভর করে উষ্ণতার উপর। অবশ্যই করবে, উষ্ণতার উপর করে, উপাদানের উপর করে, উপাদানের উপর নির্ভর করে। তাহলে এবার যদি তোমাদের একটা প্রশ্ন করি, একটা সিম্পল প্রশ্ন করি, প্রশ্ন সেটা হচ্ছে, ধরে নাও তোমাকে জিজ্ঞেস করলো যে একটি একটি সোনার তার এবং একটি সোনার বড় মাপের একটা সোনার বড় মাপের ব্লক, এই দুটির মধ্যে কোনটির রোধাঙ্ক বেশি? কে বলতে পারবে? তাহলে কোনটা বেশি হবে? তাহলে যেহেতু দেখো এখানে আমি একটা জিজ্ঞেস করি সোনার তার, আর একটা জিজ্ঞেস করি বড় মাপের ব্লক, তার মানে একটা বিশাল বড় ব্লক, এটা হচ্ছে ব্লক, আর একটা হচ্ছে তার। এবার বলো তো দেখি, এই দুটোর মধ্যে কোন জিনিসটা সোনা দিয়ে তৈরি? কোন জিনিসটা সোনা দিয়ে তৈরি? এটাও সোনা দিয়ে তৈরি, এটাও সোনা দিয়ে তৈরি। কারণ দুটোই যেহেতু সোনা দিয়ে তৈরি, তাই দুজনের উপাদান একই, কিন্তু তাদের দৈর্ঘ্য আলাদা, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল আলাদা, যাদের উপর রোধাঙ্ক নির্ভর করে না। তার মানে দুই ক্ষেত্রে রোধাঙ্ক কিন্তু একই হবে। রোধাঙ্ক কেবলমাত্র বস্তুর উপাদান আর তার উষ্ণতার উপর নির্ভর করে। যেহেতু এখানে উষ্ণতার কথা বলা নাই, তাই উষ্ণতার কথা আমি ধরবো না। তার মানে এখানে বোঝা যাচ্ছে দুটিরই, যেহেতু দুটি একই উপাদানে তৈরি, তাই এদের রোধাঙ্ক সমান। হলো? দেখো এরপর আমরা চলে যাব রোধাঙ্ক। এবার এবার আমরা দুটো জিনিস ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট দুটো জিনিস আমি পড়বো, তারপর আমি দাগ দিয়ে দেবো। আমি যেগুলো যেগুলো খুব ইম্পর্টেন্ট মনে হচ্ছে সেগুলো আমি আগে টুকটুক করে বলে দিই। সেটা হচ্ছে রোধ, একটা হচ্ছে রোধ, রোধ হচ্ছে আর, রোধাঙ্ক হচ্ছে রো, রোধাঙ্ক হচ্ছে রো। রোধের একক হচ্ছে ওহম, এর একক হচ্ছে ওহম। আর এর একক কি হয়? এর একক হয় ওহম মিটার। ওহমটাকে অনেকে আবার লেখে এরকম করে, তাই ওহম মিটারটাকে অনেকে লিখবে ওহম মিটার। কেন ওহম মিটার হলো? কেন? তার কারণ আমরা এক্ষুনি দেখলাম রোধ সমান হয় রো ইন্টু এল বাই এ। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে রো ইকুয়াল টু রোধ ইন্টু এরিয়া বাই লেংথ। তাহলে একক যদি আমি বলি, তাহলে রোধের একক, রো এর একক যেটা, সেই এককটা হবে রোধের একক মানে ওহম, এরিয়ার একক মানে হচ্ছে মিটার স্কোয়ার, বাই দৈর্ঘ্যের একক মানে মিটার। তাহলে একটা কেটে গেলে হবে ওহম মিটার। যদি এসআই পদ্ধতিতে আমরা করি তাহলে এটা হবে ওহম সেন্টিমিটার। তা আমরা সিজিএসই ধরছি, তাহলে এই এককটা ওহম, এই এককটা ওহম সেন্টিমিটারও হতে পারে যদি আমরা সিজিএস এর কথা বলি, কারণ এইটা হবে তখন সেন্টিমিটার স্কোয়ার, এইটা হবে তখন মিটার, সেন্টিমিটার। তাহলে একটা সেন্টিমিটার কেটে যাবে। তাহলে এই যে রোধাঙ্ক, এই দুটো, এদের সাথে পরিবাহিতা, পরিবাহিতা আর পরিবাহিতাঙ্ক, পরিবাহিতাঙ্ক, পরিবাহিতা এবং পরিবাহিতাঙ্ক, এদের সম্পর্ক কি? এদের সম্পর্ক কি এটা আমাদের জানতে হবে। বলো দেখি কে বলতে পারবে? রোধ এবং পরিবাহিতা। না। আর রোধাঙ্ক, রোধাঙ্ক এবং পরিবাহিতাঙ্ক, বলো ভালো করে কোনটা কি বলছো?
রোধ মানে হচ্ছে আর, পরিবাহিতা মানে ধরে নাও সি, আর রোধাঙ্ক মানে হচ্ছে রো, পরিবাহিতা হচ্ছে সিগমা। কি হবে বলো এবার? এবার বল কি হবে? এরা পরস্পরে কি হয়? এদের সম্পর্ক কি? এরা পরস্পরের অনন্য হয়। অনন্য হয় মানে পরিবাহিতা সমান 1/রোধ। তার মানে কি দাঁড়াচ্ছে? অর পরিবাহিতা সি সমান 1/r। তাহলে এর একক কি হবে? এর একক কি হবে বলো? সি এর একক কি হবে? পরিবাহিতার একক কি হবে? ওহম ইনভার্স। তাহলে পরিবাহিতার একক হবে, পরিবাহিতার যে একক, এটা সমান হবে 1/ওহম। তার মানে এটাকে বলতে পারি ওহম ইনভার্স। এটাকে অনেকে বলে এইভাবে, ওহম উল্টে দেয়, এটাকে বলে মো। MHO, দেখো ওহমের উল্টো হচ্ছে তাই মো বলা হয়, তো মো বলতে পারি। হ্যাঁ বল। আচ্ছা, ঠিক আছে, তো এইটাকে বলছে মো। তাহলে এই হয়ে গেল একটা পার্ট। এবার রোধাঙ্ক আর পরিবাহিতাঙ্ক কি হবে? এরাও পরস্পরের অনন্য। এরাও পরস্পরের অনন্য। তার মানে কি? তার মানে হচ্ছে সিগমা ইকুয়াল টু হচ্ছে 1/রো। তাহলে রো এর একক আমরা জানি, রো এর একক আমরা দেখলাম, একক হচ্ছে ওহম মিটার। তাহলে সিগমা এর একক কি হবে? 1/ওহম মিটার। তাহলে 1/ওহম যেটা, সেটা হয়ে গেল মো, আর 1/মিটারটাকে আমরা লিখবো মিটার ইনভার্স। ওহমটা দেখ জাস্ট উল্টে দিয়েছি। এইটা কিন্তু, এই পাতাটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এখান থেকে যে কোনো জিনিস পড়তে পারে। তাইমুল, রাজেশ, নাই, পালিয়েছে। কে আছিস? পুষ্পিতা, লিখছো না দেখছো? ঘুমোচ্ছ বলো? লিখছিস তো? আচ্ছা, লিখছিস তো? ও আচ্ছা 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 আচ্ছা। না তবুও কিছু টুকটাক টুকটাক ইকুয়েশন যেগুলো দরকার, সেগুলো অল্প অল্প করে লিখিস। হুম, কিছু ইকুয়েশন অ্যাটলিস্ট লিখিস। হুম, মধ্যেখানে ইকুয়েশন যেমন ধর সি ইকুয়াল টু 1/r, সিগমা ইকুয়াল টু 1/রো, এরা পরস্পরের অন্য, এই যে কথাগুলো টুকটাক টুকটাক একটা দুটো কথা কিন্তু লিখিস, তাহলে মনে থাকবে, কারণ এই জিনিস পরীক্ষায় পড়বে। এবার দেখো, এবার হচ্ছে পরিবাহীর রোধ তাপমাত্রার সাথে, এবার ধরো পড়লো পরিবাহীর রোধ উষ্ণতার সাথে কেমন ভাবে পরিবর্তিত হয়। এটা যদি তোমরা ক্লাস 11 এর স্টুডেন্ট হতে, 10 এর স্টুডেন্ট হতে, তাহলে বলতে উষ্ণতা বাড়লে বাড়ে। তোমরা 11 এর অ্যান্সার, 10 এর অ্যান্সার হচ্ছে উষ্ণতা বাড়লে বাড়ে, বাড়লে বাড়ে পরিবাহীর ক্ষেত্রে। কিন্তু কেমন ভাবে বাড়ে সেটা তোমার, এটা হচ্ছে ক্লাস 10 এর অ্যান্সার। 11 12 এর অ্যান্সার কি হবে? আর ইকুয়াল টু R0 ইন্টু 1 + α t। তাহলে R0 হচ্ছে, R0টা কি? 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় রোধ, উষ্ণতায় রোধ। আলফা মানে কি? আলফা হচ্ছে রোধের উষ্ণতা গুণাঙ্ক। আর টি মানে কি? উষ্ণতা বৃদ্ধি। তার মানে আমি এখান থেকে কি বলতে পারি? এখান থেকে আমরা বলতে পারি যে রোধ কিন্তু তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে সমানুপাতিক হারে বাড়ে।
তাহলে উষ্ণতা বৃদ্ধির সাথে সাথে উষ্ণতা বৃদ্ধির সাথে 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 পরিবাহীর রোধ সমানুপাতে বৃদ্ধি পায়। তাহলে এটাকে যদি আমরা প্লট করি তাহলে কেমন দেখাবে? তাহলে দেখাবে তোমার এরকম, এটা যদি আর হয়, এটা যদি টি হয়, তাহলে রোধ আর তাপমাত্রা হচ্ছে এরকম স্ট্রেট লাইন হবে, আর আর টি। তাহলে স্ট্রেট লাইন যদি হয় তাহলে এরকম স্ট্রেট লাইন হবে। তাহলে রোধ বাড়ছে সময়ের সাথে, তাপমাত্রার সাথে সাথে, এটা হচ্ছে তাপমাত্রা, তাহলে তাপমাত্রার সাথে সাথে রোধটা বাড়ছে, এরকম হবে। এবার পরিবাহীর রোধ আগের বার পড়েনি, পরীক্ষায় পড়েছিল পরিবাহীর পরিবাহিতা উষ্ণতার সাথে কেমন ভাবে পরিবর্তিত হবে। তাহলে রোধ যদি বাড়ে তাহলে পরিবাহিতা কি হবে উষ্ণতার সাথে? রোধ যদি বাড়ে কমবে, কমবে। সেটাই পরীক্ষায় পড়েছিল, বেশিরভাগ স্টুডেন্ট ভুল করে এটা লিখে দিয়ে চলে এসেছিল না পড়ে কোশ্চেন। তাহলে আগের বারের কোশ্চেনে পড়েছিল, দেখবে প্রিভিয়াস ইয়ারে পড়েছিল যে পরিবাহীর পরিবাহিতা উষ্ণতার সাথে কেমন ভাবে চেঞ্জ করে, কেমন ভাবে পরিবর্তিত হয় তা গ্রাফে দেখাও। এই কথা লেখচিত্র অঙ্কন করতে বলেছিল, গ্রাফে দেখাও। তাহলে কি হবে? এখানে লিখতে হবে, আমরা জানি পরিবাহিতা সমান হচ্ছে 1/রোধ। তাহলে রোধ যদি আর হয় তাহলে আর ইকুয়াল টু R0 × 1 প্লাস আলফা টি। তাহলে আর বাড়ে উষ্ণতা বৃদ্ধিতে, বাড়লে, অতএব পরিবাহিতা যদি আমরা সি বলি, অতএব সি কমবে উষ্ণতা বাড়লে। তার মানে দেখতে কিরকম হবে প্লটটা? এইটা যদি সি হয় পরিবাহিতা, এটা যদি উষ্ণতা টি হয়, তাহলে আমরা দেখব যে এই প্লটটা টি ইকুয়াল টু 0-তে কিছু একটা পরিবাহিতা আছে, তারপর এটা ধীরে 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 কমতে থাকবে। এই হলো তার প্লট। এইটা পরীক্ষায় পড়েছিল, অনেকেই কিন্তু করতে পারেনি, নিয়ে গন্ডগোল করে এসছে। তো এই জিনিস আবার পড়তে পারে। এবার যদি বলে রোধাঙ্ক, ধরো রোধাঙ্ক বললো, রোধাঙ্ক উষ্ণতার সাথে, তাহলে এটাও বাড়ে। রোধাঙ্ক যদি রো হয় তাহলে রো কিন্তু উষ্ণতার সাথে বাড়ে। পরিবাহীর ক্ষেত্রে বাড়বে। তাহলে রোধ যদি বেড়ে যায়, রোধাঙ্ক যদি বেড়ে যায়, তাহলে যদি জিজ্ঞেস করে পরিবাহিতাঙ্ক কি হবে, তাহলে কমবে। পরিবাহিতাঙ্ক যেটা সিগমা, সেটা ভার্সেস যদি উষ্ণতা করি, তাহলে পাতি টেম্পারেচার বাড়লে এটা কমবে। তার মানে এটা যদি আমরা গ্রাফ প্লট করি সিগমা ভার্সেস টি, তাহলে এখানে কিন্তু এরকম কমতে থাকবে, কমবে, উষ্ণতা বাড়লে কমবে। তো এই ধরনের টুকটাক জিনিস কিন্তু তোমাদের পড়তে পারে। এবং মনে রাখবে এখানে এবার রোধের সমবায় তোমরা জানো। হ্যাঁ, এখানে দুটো ইম্পর্টেন্ট কোশ্চেন আছে, খুব ইম্পর্টেন্ট, সেগুলো বলে দিচ্ছি। দেখো রোধের সমবায় তোমরা জানো, এই রোধের সমবায়টা পড়ে লিও। রোধের সমবায় হচ্ছে তোমার দেওয়া আছে তোমার 208 পাতা, খুব ইজি। রোধের সমবায় পেজ নাম্বার হচ্ছে 208 ছায়া বইয়ের। 2 নম্বরে তিন তিন ধরনের সমবায় হতে পারে। একটা হতে শ্রেণী সমবায় হতে পারে,
একটা সমান্তরাল সমবায় হতে পারে, আর একটা মিক্সচার হতে পারে, একটা মিশ্র সমবায় হতে পারে। শ্রেণী সমবায়ে কি হয়, এরকম ধরো রোধ আছে R1, আবার একটা রোধ আছে R2, আর একটা রোধ আছে R3, এরকম পর পর একটার শেষে আর একটা, তাহলে তুল্য রোধ কত হবে? তুল্য রোধ কত হবে? পাতই যোগ হবে, R1 প্লাস R2 প্লাস R3। তার মানে তুমি একটা রাস্তা হেঁটে গেলে, হেঁটে যাওয়ার পর তোমার যা কষ্ট হলো, আবার তোমাকে বললো তুমি হাঁটো, তাহলে কষ্ট যোগ হবে না? রোধ মানে হচ্ছে কষ্ট। আর সমান্তরাল সমবায় মানে কি, এক জায়গা থেকে তোমাকে অন্য জায়গায় যেতে হবে, কিন্তু দুটো আলাদা আলাদা তোমার কাছে রাস্তা আছে। তাহলে অনেক যদি লোক হয়, তাহলে তার সবাইকে একই রাস্তায় হাঁটতে হবে না, কেউ এদিকে যাবে কেউ এদিকে যাবে। তার মানে সেক্ষেত্রে কিন্তু রোধ কিন্তু কমে যাবে, বাধা কিন্তু কমে যাবে। কারণ এই ক্ষেত্রে তোমার রোধ কত হয়, 1/r সমান 1/r1 প্লাস 1/r2। যদি আরও থাকে তাহলে আরও হবে, আর দুটো যদি থাকে তাহলে 1/r সমান কত হয়, দুটো যদি থাকে 1/r1 r2 ইন্টু R1 প্লাস R2। তাহলে উল্টে দিলে কত হবে, R সমান R1 R2 ডিভাইডেড বাই R1 প্লাস R2। তাহলে দুটি রোধ যদি সমান্তরালে থাকে তাহলে তুল্য রোধটা হয় এরকম, আর দুটি রোধ যদি শ্রেণী সমবায়ে থাকে তাহলে তুল্য রোধ হবে এরকম। শ্রেণীতে থাকলে তুল্য রোধ, শ্রেণীতে তুল্য রোধ। তো এগুলো তোমাদের ক্লাস 10-এর সেই সমস্ত ছোট ছোট জিনিস হয়তো তোমাদের জিজ্ঞেস করবে না, কিন্তু যেটা জিজ্ঞেস করতে পারে, যেমন ধরে নাও তোমাকে জিজ্ঞেস করলো যে, কথার কথা তোমাকে জিজ্ঞেস করলো যে উম, তুল্য রোধ নির্ণয় করো। তুল্য রোধের কিছু ফর্মুলা, মানে কোশ্চেন দিল, তুল্য রোধ নির্ণয় করো, নিয়ে এমনি করে একটা রোধ দিল, এই একটা রোধ দিল, এই একটা রোধ দিল ধরে নাও, হ্যাঁ, নিয়ে এখান থেকে একটা আর একটা রোধ দিল ধরে নাও, নিয়ে এখান থেকে ধরে নাও এই করে এই করলে একটা জয়েন করে দিল, আর এই করে একটা জয়েন করে দিল, নিয়ে বললো এইটা হচ্ছে আর, এটা হচ্ছে আর, এটা হচ্ছে আর। এই পয়েন্টটার নাম দিল ধরে নাও এ, এই পয়েন্টটার নাম দিল বি। নিয়ে বললো এ এবং বি এর, এ এবং বি এর মধ্যে মধ্যে তুল্য রোধ নির্ণয় করো। তুল্য রোধ কত, এটা জিজ্ঞাসা। তাহলে কি হবে বলতে পারবে কেউ? এ এবং বি এর মধ্যে তুল্য রোধ नहीं, नहीं नहीं। দেখো, এই যে যেটা দিয়েছে আর এই যেটা দিয়েছে এদের মধ্যে রোধ আছে, দেয়নি তো, তাহলে রোধ শূন্য। তাহলে রোধ যদি শূন্য হয়, তাহলে এটা মানে এ পয়েন্ট, মানে এটাও এ পয়েন্ট, তাহলে এই পয়েন্টটাও কিন্তু এ পয়েন্ট হবে রোধ না থাকলে। এটা যেহেতু বি পয়েন্ট, এটা বি পয়েন্ট, তাহলে এই যে পয়েন্টটা এটাও বি পয়েন্ট হবে, বি পয়েন্ট হবে। এবার আমরা দেখব, এখানে আমরা ছবি আঁকবো, একদিকে লিখবো এ পয়েন্ট, একদিকে লিখবো বি পয়েন্ট। এবার আমরা দেখার চেষ্টা করব এ পয়েন্ট আর বি পয়েন্টের মধ্যে কটা রোধ আছে, বলো কটা রোধ আছে। দেখো, হ্যাঁ, R/3 আসবে। তা দেখো এ আর বি এর মধ্যে কটা রোধ, এই রোধটা আছে, তাহলে লিখে দাও এ আর বি এর মধ্যে রোধ। আর বি আর এ এর মধ্যে আর একটা রোধ আছে, ইয়েস, বি আর ই এর মধ্যে আবার একটা রোধ আছে, এটাও আর রোধ। আবার এ আর বি এর মধ্যে আবার একটা রোধ আছে আর, তাহলে এটাও জুড়ে দাও। তার মানে দেখে মনে হচ্ছে এরা কেমন করে আছে, কিন্তু এরা সবাই সমান্তরাল সমবায়ে আছে। তাই যেহেতু তোমরা বড় হয়েছো, ওদের ক্ষেত্রে কিন্তু এরকম লুকিয়ে ছুকিয়ে দেবে। তাহলে এটা আর 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 থাকবে। তাহলে তিনটে রোধ যদি সমান্তরালে থাকে তাহলে কি হবে, আর বাই 1/r ইকুইভ্যালেন্ট সমান 1/r প্লাস 1/r প্লাস 1/r হবে। তাহলে একের আর একের আর একের আর তিনটে আছে, তাহলে 3/r সমান 1/r ইকুইভ্যালেন্ট। তাহলে আর ইকুইভ্যালেন্ট সমান কত হবে, উল্টে যাবে, R/3 হবে। এই ধরনের কোশ্চেন কিন্তু তোমাদের জিজ্ঞেস করবে, অ্যান্ড দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট।
খুব ইম্পর্টেন্ট কিন্তু এই ধরনের কোশ্চেন। এটা কি থামছি, সবাই ভালো করে বুঝে নাও, লিখে নাও, এটা কিন্তু পরীক্ষায় পড়ার চান্স খুব বেশি, পড়লেই 2 নাম্বার, পড়লেই 2 নাম্বার। মনে রাখবে, এই যে উপরে রোদ শূন্য লিখেছি, সেখানে যদি রোদ থেকে যায় তাহলে অ্যান্সার হবে শুধু আর। আর সেখানে রোদ না থাকলে, মানে রোদ যদি থেকে যায় এবং আর মানে রোদ থেকে যায়, তাহলে অ্যান্সার হবে শুধু আর। আর যদি রোদ না থাকে তাহলে R/3, যদি সবগুলো আর হয়। কিরে, বুঝেছিস না বুঝিসনি? রুবিনা টুবিনা আছিস? মৌরানি, বুঝতে পেরেছিস? ওকে, তাহলে যদি বুঝতে পেরে থাকো, পরে পাত্তায় যায়। 2 নাম্বার, তাও তোমাকে বললো একটা ত্রিভুজের মতন দিল, এটা 5 ওহম, 2 ওহম, 3 ওহম। নাম দিল, এটার নাম দিল এ, এটার নাম দিল বি, এটার নাম দিল সি। নিয়ে বলল এ এবং সি এর মধ্যে রোধ নির্ণয় করো। এ এবং সি এর মধ্যে রোধ কত, এটা জিজ্ঞেস করলো। কত হবে? রে, 2.5 হবে। ভেরি গুড, কে বললে? ভেরি গুড, একদম ঠিক বলেছো। এ এবং সি এর মধ্যে রোধ বার করতে বলেছে, তাহলে আমরা এ, একদম তাই, এ এবং সি এর মধ্যে একটা আছে 5 ওহম, আর একটা কি আছে, এদেরকে জুড়ে দাও, 2, আবার আছে আর একটা 3। তাহলে 2 আর 3 তো সিরিজে আছে, তাহলে 2 আর 3 যোগ করলে 5, তাহলে এখানে হবে 5 ওহম, আর নিচে হচ্ছে 5 ওহম, দুটোকে জুড়ে এটা হবে। এবার এই দুটো হচ্ছে আবার তোমার তোমার এ, কি বলে এটাকে, সমান্তরাল সমবায়। তাহলে আর সমান হবে, আর ইকুইভ্যালেন্ট সমান হবে R1 R2 ডিভাইডেড বাই R1 প্লাস R2। তাহলে গুণ করে দাও, এই ফর্মুলায় R1 = 5, R2 = 5, দুটোই 5, তাহলে 5 × 5/5 প্লাস 5, তাহলে 25/10 সমান হচ্ছে 2.5, 2.5 ওহম। ভেরি গুড। এবার দেখো, এখানে খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, সেটা হচ্ছে কখন, এই কোশ্চেনটা কিন্তু একদম মনে রাখবে, যে ভোল্টেজ উৎস এবং প্রবাহ উৎস, এটা ভেরি 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 ইম্পর্টেন্ট। ভোল্টেজ উৎস একটি আদর্শ, একটি আদর্শ ভোল্টেজ উৎসের, ভোল্টেজ উৎসের রোধ কত? একটি আদর্শ প্রবাহ উৎসের রোধ কত? কেউ বলতে পারবে অ্যান্সার? ভোল্টেজ উৎস মানে কি? আদর্শ ভোল্টেজ উৎস মানে কি?
এমন একটা ভোল্ট, এমন একটা ব্যাটারি থাকবে, এমন একটা ব্যাটারি যে তার বাইরে যে তার বাইরে একই মানের বিভব দেবে। এমন একটি উৎস যে বহিঃবর্তনীতে একই মানের ভোল্টেজ দেবে, কোনো পরিবর্তন হবে না। তাহলে ভোল্টেজ উৎস কি করে হবে বলতে পারবে? ভোল্টেজ উৎস হচ্ছে, আদর্শ ভোল্টেজ উৎস মানে হচ্ছে যে ব্যাটারির অভ্যন্তরীণ রোধ নগণ্য, মানে শূন্য ধরে নেওয়া যায়, শূন্য ধরা যায় স্মল আরটা। আর প্রবাহ উৎসের সময় কি হবে? রোধ বিশাল মানের হবে। তাহলে রোধ, অভ্যন্তরীণ রোধ বাহ্যিক রোধের তুলনায় নগণ্য হবে, বাহ্যিক রোধের তুলনায় নগণ্য। আর এখানে হচ্ছে ব্যাটারির অভ্যন্তরীণ রোধ, এটা মনে রাখিস বাবা, অভ্যন্তরীণ রোধ বাহ্যিক রোধের তুলনায় অনেক বেশি, রোধের তুলনায় অনেক বেশি। তার মানে কি, আদর্শ যদি বলা হয় তাহলে আমরা বলবো ব্যাটারির অভ্যন্তরীণ রোধ প্রবাহ উৎসের রোধ হচ্ছে ইনফিনিটি। আর এক্ষেত্রে কি ধরবো? এক্ষেত্রে ধরবো আর টেন্ডিং টু জিরো। ওকে, এই হচ্ছে ব্যাপার। এটা ইম্পর্টেন্ট। হ্যালো, হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক আছে, হ্যাঁ। হুম 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 হুম। তাহলে এবার এটাকে প্রমাণ করবো কি করে? এইটা কিন্তু ইনফরমেশন, এটা 1 নম্বরে শর্ট কোশ্চেন পড়তে পারে, শর্ট কোশ্চেন। একটি আদর্শ ভোল্টেজ উৎসের রোধ কত, বা কখন একটি ব্যাটারি আদর্শ ভোল্টেজ উৎস হয়, কখন একটি ব্যাটারি আদর্শ প্রবাহ উৎস হয়। মানে কি, প্রবাহ মানে কারেন্ট দেবে, যে কারেন্টটা চেঞ্জ করবে না। ভোল্টেজ উৎস মানে ভোল্টেজ দেবে বাইরে, যে ভোল্টেজটা চেঞ্জ করবে না। তাহলে এটাকে কি করে প্রমাণ করব? যদি আমরা এটা প্রমাণ দেখি, তাহলে প্রমাণ আছে তোমার 213 পাতা, 213 পেজ, লেফট সাইড। দেখে নিও, যেখানে এরকম ছবি আছে, একটা ব্যাটারি আছে, ব্যাটারির একটা অভ্যন্তরীণ রোধ আছে, আর এই দুটো মিলিয়েই একটা ব্যাটারি। ব্যাটারির একটা তড়িৎচালক বলা আছে ই, অভ্যন্তরীণ রোধ আর, এবং একটা বাহ্যিক রোধ আছে বড় হাতের আর। এবং এই বড় হাতের আরটা কিন্তু আমরা পরিবর্তন করব। আমরা একবার দেখব কারেন্ট কত, এখানে কারেন্ট কত হবে, এখানে কারেন্ট কত হবে, আই সমান হবে ই বাই আর প্লাস আর। তাহলে কারেন্টটা, এই যে আর এর মধ্যে দিয়ে যে কারেন্টটা যাচ্ছে, সেই কারেন্টটা বলো কোন আরটাকে? জিরো ধরে নিত, একবার জিরো ধরলাম, আবার ইনফিনিটি ধরলাম। এখন আমি তো বলিনি এটা কি, এটা প্রবাহ উৎসটা তোমার মানে প্রবাহ উৎস না ভোল্টেজ উৎস, তা তো বলিনি আমি এখনো। বুঝতে পারছো? এটা এখন উৎস, এটা এখন তড়িৎ উৎস। সেই তড়িৎ উৎসের জন্য এখানে প্রবাহ পাচ্ছ, আবার এখানে ভোল্ট মিটার যদি জয়েন করো ভোল্টেজও পাবে, অ্যামমিটার যদি জয়েন করো তাহলে কারেন্টও পাবে। তার মানে ব্যাটারি হচ্ছে একটা তড়িৎ উৎস, যে ব্যাটারিটা বাহ্যিক রোধে বিভবও দেবে, প্রবাহও দেবে। কিন্তু যদি ব্যাটারিটাকে আমি শুধুমাত্র তড়িৎ মানে শুধু প্রবাহ উৎস করতে চাই, বা বিভব উৎস করতে চাই, তাহলে তার দুটো শর্ত আছে।
তাহলে এইটা হচ্ছে প্রবাহ মাত্রা। তাহলে প্রবাহ উৎস করতে গেলে, প্রবাহ উৎস হতে হলে আই ধ্রুবক হতে হবে। মানে আর এর উপর, বাহ্যিক রোধ আর এর উপর নির্ভর করলে চলবে না, বাহ্যিক আর এর উপর নির্ভর করলে হবে না, তার মানে বাহ্যিক রোধের উপর নির্ভর যদি না করে, তাহলে আমি কি লিখবো? তাহলে আই সমান ই বাই, শুধু আর কমন নিয়ে নে, আর ইন্টু 1 প্লাস আর বাই আর। তাহলে এবার দেখ, এইটা যদি জিরো হয়ে যায়, প্রায় জিরো হয়ে যায়, তাহলে এটা হয়ে যাবে প্রবাহ উৎস। আর বাই আর যদি জিরো হয়ে যায়, তাহলে কেবলমাত্র তো এটা ভেরিয়েবল, তাহলে আর বাই আর যদি টেন্ডিং টু জিরো হয়ে যায়, তাহলে এই পার্টটা জিরো হয়ে গেল, তাহলে আর এর উপর নির্ভর করবে না। তার মানে আর বাই আর যদি জিরো হয়, তাহলে আর বাই আরটা টেন্ডিং টু কি হবে? ইনফিনিটি হবে। তাহলে আর টেন্ডিং টু ইনফিনিটি হবে, উল্টে দিলাম। এবার প্রমাণ করা যায়, কিন্তু আমি দেখেছি তোমাদের প্রমাণ না পড়ে ডিরেক্ট খালি কোশ্চেনটা পড়ে, তাই প্রমাণ যদি তোমরা দেখতে চাও 213 পাতার লেফট পেজে কিন্তু প্রমাণটা তোমরা পাবে। ওকে, এবার চলো সান। কোনটা? হ্যাঁ ওটাই আমি, হ্যাঁ ওই ওই দেখে দেখেই করলাম আমি। বুঝলি, চিন্তা করিস না। ঠিক আছে, এবার একটা ইম্পর্টেন্ট একটা কোশ্চেন পড়ে, প্রশ্ন। সেটা হচ্ছে কখন কখন ব্যাটারির তড়িৎ চালক বলের চেয়ে ব্যাটারির দুই প্রান্তের বিভব বেশি হয়। কখন হয়? এই কোশ্চেনটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। জিজ্ঞেস করছে ব্যাটারি দুই প্রান্তের যে তড়িৎচালক বল, ব্যাটারির তড়িৎচালক বল মানে কি? ব্যাটারির মেন ক্ষমতা যেটা যখন মুক্ত বর্তনীতে থাকে। এবার যদি ব্যাটারির একটা অভ্যন্তরীণ রোধ আছে, আর এবার ভোল্টেজ যদি তুমি ভোল্টমিটার যদি তুমি জয়েন করো, তাহলে তো তুমি ব্যাটারির ভিতরে ভোল্টেজ মাপতে পারবে না, ব্যাটারির দুই প্রান্তে বিভব মাপতে হবে। যেই তুমি বিভব মাপবে এখান থেকে এখানে, যখন বিভব পার্থক্য মাপবে, ভোল্টেজ ভি মাপবে, আর এর মধ্যে দিয়ে যদি কারেন্ট তোমার প্রবাহিত হয় আই, তাহলে ভি ইকুয়াল টু তুমি পাবে, নর্মালি তুমি কি পাও? ই মাইনাস আইআর। এবং আমরা এটাকে কি ভোল্টেজ বলি? আইআরটাকে কি ড্রপ বলি? কি ভোল্টেজ বলি? কি বিভব বলি? এটাকে আমরা বলি নষ্ট বিভব। কোনো ব্যাটারির মধ্যে যদি ধরে নাও এখানে আমি একটা বাইরে রোধ দিয়ে দিই, তাহলে একটা তো কারেন্ট এই দিক দিয়ে ফ্লো করবে, সেই কারেন্টে, আর ব্যাটারি মানে কি? অভ্যন্তরীণ রোধ সমেত, এইটা তো ব্যাটারি। তার মানে ব্যাটারির দুই প্রান্তের যে বিভব আমরা পাবো, সেই বিভবটা কোনোদিনই ব্যাটারির যে তড়িৎচালক বল তার সমান আমরা পাবো না যদি একটা থাকে। তাহলে সেক্ষেত্রে আমরা কি পাবো? সেক্ষেত্রে আমরা পাবো যে এই ভি ইকুয়াল টু ই মাইনাস আইআর পাই আমরা। এটা হচ্ছে মেন সম্পর্ক, তাহলে এই সম্পর্ক থেকে দেখো তো, কখন কখন ভি বড় হবে আর কখন ভি ই এর চেয়ে ছোট হবে? ভি এর থেকে ছোট হবে না বড় হবে? এখান থেকে দেখলে কি বোঝা যায়? ভি বড় না ই বড়? বিভব বড় না তড়িৎচালক বল বড়? ই হচ্ছে তড়িৎচালক বল, আর ভি হচ্ছে বিভব পার্থক্য। কে বড়? ভি বড় না ই বড়? হ্যাঁ, ই বড়। কারণ বিয়োগ করছে, কিছু একটা বিয়োগ করছে বলে এটা পাচ্ছি। তাহলে সাধারণত আমরা দেখতে পাই ভি ইজ লেস দ্যান ই, তার মানে এটা বড়, তড়িৎচালক বল বড়। কিন্তু এবার আমাকে বলো তো দেখি, যদি আয়ের যদি মান নেগেটিভ হয়,
মানে আই যদি উল্টো দিকে ফ্লো করে তাহলে কি হবে, আইটা ধরো প্লাস নয় মাইনাস হলো, তাহলে মাইনাস মাইনাসে এটা প্লাস হয়ে যাবে না, তাহলে ভিটা বড় হবে। কিন্তু তাই আমি বলার চেষ্টা করছি, তাই কিন্তু যদি যদি আই এর মান আই এর মান ঋণাত্মক হয়, ঋণাত্মক হয়, ঋণাত্মক মানে নেগেটিভ হয়, তবে কি হবে, ভি ইকুয়াল টু ই প্লাস আই আর হয়ে যাবে, মাইনাস মাইনাসে প্লাস, এটা প্লাস হয়ে গেল, তারপরে তখন ভি কিন্তু গ্রেটার দেন আই হবে, ই হবে, তখন ভি কিন্তু গ্রেটার দেন ই হবে, তাহলে ভি গ্রেটার দেন ই কিন্তু তখন হবে। তাহলে এবার কখন হবে, কখন হবে, তো দেখো ব্যাটারি যদি এরকম হয়, তাহলে ব্যাটারির পজিটিভ থেকে এই দিকে কারেন্ট যদি যায় তাহলে সেক্ষেত্রে নর্মাল, এটা হচ্ছে নর্মাল, ব্যাটারির পজিটিভ পজিটিভ তড়িৎদ্বার থেকে কারেন্ট যায়, ঘুরে এসে নেগেটিভ তড়িৎদ্বারে ঢোকে, এটা হচ্ছে নর্মাল, নর্মাল কেসে হবে ভি লেস দ্যান ই। কিন্তু যদি ব্যাটারির মুখে আমি কারেন্ট ঢুকিয়ে দিই উল্টো দিকে, তাহলে সেক্ষেত্রে কিন্তু হবে ভি গ্রেটার দেন ই। এবং এটা কখন হয়, এটা কখন হয়, যখন ব্যাটারিটাকে আমরা চার্জ করি, যখন ব্যাটারিকে চার্জ করা হয়, ব্যাটারিকে আহিতকরণ করা হয়, আহিতকরণ করা হয় মানে চার্জ করা হয়, ব্যাটারি যখন আমরা চার্জ করি তখন ব্যাটারির দুই প্রান্তের বিভব তার তড়িৎচালক বলের চেয়ে বেশি হয়, এটা মনে রাখবে। তো এইটা হচ্ছে আমার প্রশ্নের উত্তর, এটা হচ্ছে আমার প্রশ্নের উত্তর। নেহি, কোনোদিন হবে না। যাকে চার্জ করা যাবে সেকেন্ডারি ক্ষেত্রে হতে পারে, যাদের চার্জ করতে পারি, তাই তো নাকি? তো যাই হোক, এবার আমরা চলে আসি শান্ট। তাহলে দেখো এখানে আছে উম, কখন পরিবাহী রোধ বেশি হতে পারে, দেখো এখানে দেওয়া আছে এখানে তো কোথাও দেওয়া, যাই হোক এটা তোমরা পাবে কোথাও যদি পাও। শান্টটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, শান্ট, শান্ট মানে কি, ধরো আমরা যেমন গ্যালভানোমিটারকে শান্ট পড়ার জন্য আমাদের যেটা দরকার সেটা হচ্ছে গ্যালভানোমিটার, গ্যালভানোমিটার কি করে, প্রবাহকে অনুভব করে, তড়িৎ প্রবাহকে অনুভব করে, তড়িৎ প্রবাহকে মাপে, অনুভব করে, মাপে মানে ওটা বাড়লে বাড়ে কমে। এবার এই গ্যালভানোমিটারকে যদি আমরা অ্যামমিটার করতে চাই, অ্যামমিটার কি করে, অ্যামমিটার কি করে, তড়িৎ প্রবাহ মাত্রা মাপে, প্রবাহ মাত্রা পরিমাপ করে। তাহলে এবার কোশ্চেন জিজ্ঞেস করতে পারে যে গ্যালভানোমিটারকে, এটা প্রশ্নটা প্রায় পড়ে, গ্যালভানোমিটারকে, গ্যালভানোমিটারকে অ্যামিটারে পরিণত করব কি করে, করব কি করে, কেউ বলতে পারবে? গ্যালভানোমিটারে একটা রোধ থাকে, কি করতে হবে সমান্তরালে, রোগটা কিরকম হবে? নেহি, গ্যালভানোমিটারের সমান্তরালে একটি ক্ষুদ্র মানের রোধ যোগ করতে হবে। একটি ক্ষুদ্র রোধ যোগ করতে হবে, যোগ করতে হবে। এবার কেন করে সেটা আমাদের জানতে হবে, কেন, প্রশ্ন হচ্ছে কেন, এটার অ্যান্সার হলো কেন। তার কারণ হচ্ছে গ্যালভানোমিটারে, গ্যালভানোমিটার বেশি কারেন্ট মাপতে পারে না, বেশি কারেন্ট গেলে গ্যালভানোমিটারের কাঁটা বিক্ষেপিতই হবে না, একদিকে হঠাৎ করে ঘুরে যাবে আর ঘুরে আসবে না, তাহলে গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে আমার বেশি কারেন্ট পাঠালে চলবে না। তার কারণ কি, গ্যালভানোমিটার, গ্যালভানোমিটার
বেশি কারেন্ট মাপতে পারে না, বেশি কারেন্ট মাপতে পারে না, পারে না। তাই তার মধ্যে দিয়ে কম কারেন্ট পাঠাতে হবে, তাই তার মধ্য দিয়ে কম প্রবাহ পাঠাতে হবে। তাহলে আমরা কি করব? তাহলে তার জন্য আমরা যেটা করি সেটা হচ্ছে, এইটা ধরে নাও তোমার গ্যালভানোমিটার, তার সাথে একটা ছোট্ট মানের রোধ আর যোগ করে দিই, আর হচ্ছে ছোট রোধ। তাহলে এবার দেখো তো, এইদিকে যদি কারেন্ট আয় আসে, তাহলে কোন দিক দিয়ে বেশি কারেন্ট যাবে? ছোট রোধের দিক দিয়ে না গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে? কারেন্ট কোন দিকে বেশি? যেদিকে বাধা কম সেদিকে হু করে কারেন্ট যাবে। তার মানে এই দিকে তোমার বেশি প্রবাহ, আর এই দিকে যাবে কম প্রবাহ। ভেঙে গেল, দুভাগে ভেঙে গেল, যেদিকে রোধ বেশি সেদিকে কম প্রবাহ। এবার কম প্রবাহ যদি যায়, তাহলে কত কম প্রবাহ আমরা যেতে পারি? যতটা গ্যালভানোমিটার সহ্য করতে পারে। তাহলে এই যে কম প্রবাহ এটা কতটা কম? এটা কতটা কম? যতটা গ্যালভানোমিটার যতটা প্রবাহে গ্যালভানোমিটার পূর্ণ বিক্ষেপ দেখায়। গ্যালভানোমিটারে তো কাঁটা থাকে, সেই গ্যালভানোমিটার পূর্ণ বিক্ষেপ দেখাবে যতটায়, পূর্ণ বিক্ষেপ দেখাবে। তাহলে গ্যালভানোমিটার পূর্ণ বিক্ষেপ ধরো দেখায়, আমি ধরে নিলাম এই কারেন্টটা হচ্ছে গ্যালভানোমিটার আইজি, এটা হচ্ছে প্রবাহটা ধরে নিলাম, তাহলে আইজি। তাহলে এইটা যদি আই হয়, আর এই যে ছোট্ট রোধ, এই ছোট্ট রোধটাকে বলা হয় শান্ট রোধ। শান্ট হচ্ছে একটা অল্প মানের রোধ। তাহলে শান্ট হলো একটি অল্প মানের রোধ, অল্প মানের রোধ, যেটা সমান্তরালে যুক্ত হয়, সমান্তরালে যুক্ত হয়, যাতে করে তার মধ্যে দিয়ে বেশি কারেন্ট প্রবাহিত হয়। তাহলে এইখান থেকে যদি আমি ধরে নিই এটা আই, আর এর ম্যাক্সিমাম লিমিট হচ্ছে আইজি, তাহলে এবার শান্টের মান কত হবে? এটা যদি ছোট রোধ, এটাকে আরটাকে যদি আমি এস যদি বলি শান্ট রোধ, তাহলে এস এর মান কত হবে? তাহলে ধরো একটা প্রবলেম জিজ্ঞেস করছি, কোশ্চেন বললো ধরে নাও একটি গ্যালভানোমিটার একটি গ্যালভানোমিটার 2 মিলি অ্যাম্পিয়ার প্রবাহে পূর্ণ বিক্ষেপিত হয়, সম্পূর্ণ বিক্ষেপিত হয়। এই গ্যালভানোমিটারকে এই গ্যালভানোমিটার দিয়ে 10 অ্যাম্পিয়ার প্রবাহ মাপতে হলে কত মানের শান্ট যোগ করতে হবে বলতে পারবে? ফর্মুলা হচ্ছে সিম্পল। জিজ্ঞেস করেছে কি, এর মধ্যে দিয়ে, এটা হচ্ছে গ্যালভানোমিটার, এর মধ্যে দিয়ে ম্যাক্সিমাম 2 মিলি অ্যাম্পিয়ার কারেন্ট যাবে, তার মানে এইটা হচ্ছে আইজি। এখানে আমি একটা শান্ট যোগ করব এস, আর কারেন্ট কত মাপবে? এটা আই মাপবে। আই সমান কত? 10 অ্যাম্পিয়ার। তাহলে আমরা জানি এখানে আমরা ফর্মুলা কি, এস সমান জি বাই n-1। এটা মনে আছে না নাই? এস মানে শান্ট রোধ, শান্টের রোধ সমান এস সমান জি, মানে হচ্ছে গ্যালভানোমিটারের রোধ, জি হচ্ছে গ্যালভানোমিটার রোধ। ধরো এখানে দেওয়া আছে জি সমান 200 ওহম, কথার কথা দেওয়া আছে, 200 ওহম দেওয়া আছে। এন মানে কি?
এন মানে হচ্ছে প্রবাহ গুণক, কত গুণ প্রবাহ করবে, এইটা সমান হয় আই বাই আই জি। আই মানে কি? মূল প্রবাহ। মূল প্রবাহ কত দেওয়া আছে? বাই গ্যালভানোমিটার প্রবাহ। বলো, গ্যালভানোমিটার প্রবাহ মূল প্রবাহ কত? আই সমান কত? আই সমান দেখো এটা হচ্ছে আই, গ্যালভানোমিটারে কত? এটা হচ্ছে আই জি। তাহলে এন সমান আই মানে 2 অ্যাম্পিয়ার, আইজি মানে হচ্ছে 2 মিলি অ্যাম্পিয়ার, মানে 10⁻³ 2 2 কেটে গেল, তাহলে এটা হয়ে গেল উপরে উঠে গেল, তার মানে 1000 হবে এন সমান। তাহলে এইখানে যে ফর্মুলা শান্ট, কত মানের শান্ট যোগ করতে হবে? তাহলে এস সমান জি বাই n-1, তাহলে এন সমান আই বাই আই জি সমান 2 অ্যাম্পিয়ার বাই 2 মিলি অ্যাম্পিয়ার সমান হচ্ছে 1000। তাহলে এস সমান জি মানে হচ্ছে 200 ওহম বাই 1000 মাইনাস 1, তাহলে 200 বাই 999 ওহম, এত মানের শান্ট যোগ করতে হবে। কিরে, বুঝতে পারছি না পারছি না? হ্যালো, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। এই প্রশ্নটা শিওর পড়বে, এটা শিওর পড়বে পরীক্ষায়। যদি আগের বার না পড়ে থাকে, এটা পড়বেই পড়বে, পড়বেই পড়বে, বারবার বলছি কিন্তু। ওকে, ইয়েস, তোমাদের ক্লাসগুলো রেকর্ড, আমার এমনিতে তোমার এইগুলো মোটামুটি তোমার ল্যাপটপের মেমোরি প্রায় শেষ হয়ে যাচ্ছে, সেই জন্য তোমার মোটামুটি এবার রেকর্ড প্রায় বন্ধ করে দিয়েছি, কিন্তু তোদের যেহেতু প্রায় ফাইনাল টাইম চলছে, যা করব রেকর্ড করা থাকবে। ওকে, যার যখন মনে হবে ক্লাস করার তখন করবে, যেটুকু দরকার সেটুকু ভিডিও দেখবে, একদম টাইম নষ্ট করো না প্লিজ, ঠিক আছে? এবার দেখো, এবার যদি জিজ্ঞেস করে গ্যালভানোমিটারকে ভোল্টমিটার যেহেতু বললাম, তাহলে আমি বলেই দিই, এখানে এখানে দেখো দেওয়া আছে 215-16 পাতার কথা আমি বলছি, 215-16, 216 পেজ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কারণ হচ্ছে এই যে পেজটা আছে, এখানে গ্যালভানোমিটার থেকে অ্যামমিটার আছে, অঙ্কও আছে, এখানে প্রবলেম গুলো করো, কারণ এইগুলোর মধ্যে থেকে শিওর শর্ট তুমি 2+1=3 মার্কস তুমি পাবেই পাবে। এর বাইরে আর কি বলবো তোমাদেরকে? 3 মার্কস, 70-এর মধ্যে 3 মার্কস মানে কত পার্সেন্ট? মোটামুটি 5%। 5%, 5% জুড়েই কিন্তু 20টা কোশ্চেন হলে 100% হয়। সুতরাং এটা যত্ন করে পড়ো, যে গ্যালভানোমিটার থেকে এটা আমি অবশ্যই এর আগে অনেকবার পড়েছি। গ্যালভানোমিটার থেকে অ্যামমিটার কখন করি, আর গ্যালভানোমিটার থেকে ভোল্টমিটার কখন করি। অ্যামমিটার কখন করি? গ্যালভানোমিটারের সাথে, এটা যদি গ্যালভানোমিটার হয়, তার সাথে একটা ছোট্ট মানের শান্ট যোগ করতে হয়। এই যে শান্ট দেখতে পাচ্ছ, এটা ছোট ছোট। আর এক্ষেত্রে কি হয়, ভোল্টমিটারে গ্যালভানোমিটারের সাথে একটা বড় মানের রোধ যোগ করতে হয়, বড় শ্রেণী সমবায়, বড় মানের রোধ শ্রেণী সমবায়ে, বড় মানের শ্রেণী সমবায়ে, এটা ছোট সমান্তরালে। এবার এটা 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 আমরা বুঝলাম। আর সেকেন্ড হচ্ছে, এই পুরো যন্ত্রটাকে আমরা বলবো অ্যামমিটার, আর এই পুরো যন্ত্রটাকে আমরা বলবো ভোল্টমিটার। ভোল্টমিটার কি মাপে? ভোল্টেজ মাপে, তাই দুই প্রান্তের ভোল্টেজ মাপবে। তাই এটি ভোল্টমিটারটা যে দু প্রান্তের ভোল্টেজ মাপবে তাদের সাথে সমান্তরালে যুক্ত হয়। তাহলে যে এটা এটা বর্তনীতে কেমন ভাবে যুক্ত হয়? যে বর্তনীর ভোল্টেজ মাপবে, এটা শ্রেণী সমবায়ে রোধ যুক্ত করি, কিন্তু এই যে টোটাল জিনিসটা তৈরি হলো, সেটা বর্তনীতে সমান্তরালে যুক্ত হয়, সমান্তরালে যুক্ত হয় বর্তনীতে। আর এটা যেহেতু সমান্তরালে যুক্ত হলো, যেটা নিয়ে শান্টটা সমান্তরালে যুক্ত হলো, নিয়ে হয়ে এটা অ্যামমিটার হলো। কিন্তু যখন এই পুরো যন্ত্রটা অ্যামমিটার তৈরি হলো, তাহলে অ্যামমিটারটা যখন তৈরি হলো, সেই অ্যামিটারটা অ্যামিটার বর্তনীতে শ্রেণীতে যুক্ত হয়। এইটুকু প্লিজ মনে রেখো।
বলো। এসি কারেন্টের জন্য অ্যামমিটার এরকম অ্যামমিটার হয় না। এসি কারেন্টের জন্য অ্যামমিটার এরকম ধরনের আমরা ইউজ করি না, কারণ গ্যালভানোমিটার এসি কারেন্টের জন্য কাজই করবে না। কেন কাজ করবে না বলো? গ্যালভানোমিটার বিক্ষেপ এদিক 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 হয়ে জিরো হয়ে যাবে। তাই এসি প্রবাহের জন্য আমরা যেটা করি সেটা হচ্ছে আমরা এসিতে হিট থেকে বার করি, তাপমাত্রা থেকে, উষ্ণতা থেকে বার করি, আই স্কোয়ার আর টি হিটিং থেকে বার করি। সুতরাং এসির জন্য আমরা সেই জন্য আমরা বলি এসি অ্যামমিটার, এসি ভোল্টমিটার। ওকে, তখন কিন্তু এই গ্যালভানোমিটার থাকে না, গ্যালভানোমিটারের জায়গায় এসি অ্যামমিটার থাকে, এসি ভোল্টমিটার থাকে। এসি অ্যামমিটার এই জন্য গ্যালভানোমিটার কিন্তু থাকে না। লিখে দিই কোশ্চেনটা, ভেরি গুড কোশ্চেন। পরিবর্তী প্রবাহের জন্য পরিবর্তী প্রবাহের প্রবাহ প্রবাহ মাপতে কি গ্যালভানোমিটার ইউজ করা যাবে? গ্যালভানোমিটার ইউজ করা হয়, ব্যবহৃত হয়? অ্যান্সার হচ্ছে না। নরমাল সাধারণ গ্যালভানোমিটার ইউজ করা হয় না। সাধারণ গ্যালভানোমিটার ব্যবহৃত হয় না। হয় না। কেন হয় না? তার কারণ আমরা জানি গ্যালভানোমিটারের বিক্ষেপ, গ্যালভানোমিটারের পাঠ, যে রিডিংটা দেয় পাঠ বা বিক্ষেপ, এই যে দুটো জিনিসটা এটা সমান্তরাল আয়, প্রবাহের সাথে এটা সমান্তরাল হয়। তাহলে কাঁটা, এসি কারেন্টে কাঁটা কি শুধু পজিটিভ দিকে থাকে? না, নেগেটিভ দিকেও আসে। কনস্ট্যান্ট থাকে। পরিবর্তী প্রবাহতে টাঁকড়িয়ে আপ বার করবো মাথায়, কিন্তু পরিবর্তী প্রবাহ মানে কি সময়ের সাথে প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস হয়। তাহলে বিক্ষেপ কি হবে? বাঁ দিকে যাবে, ডান দিকে যাবে, বাঁ দিকে যাবে, ডান দিকে যাবে। এবার কতবার হয় সেকেন্ডে? 50 বার। চোখ কি দেখতে পাবে? চোখ তো 10 বারের বেশি দেখতে পায় না। আমাদের দৃষ্টি নির্বন্ধ। তার মানে তার জন্য আমরা শূন্য দেখবো। তাহলে এই যে গ্যালভানোমিটারের কাঁটা যদি এটা হয়, তাহলে এখানে ধরে নাও 0, এদিকে ধরে নাও +5, এদিকে ধরো +10, কথার কথা বলছি। এদিকে গিয়ে হলো -5, এদিকে গিয়ে -10 যদি হয়, কাঁটা এদিকে যাবে, এদিকে আসবে, এদিকে যাবে, এদিকে আসবে। নিয়ে এত তাড়াতাড়ি হবে যে এ কোনো পার্ট দেবে না। তার মানে আল্টিমেটলি শূন্য পার্ট দেবে। তাহলে আই কখনো পজিটিভ, কখনো নেগেটিভ। এই যে দুটো জিনিস হয় তার জন্য এটা ব্যবহার করা যায় না। কাঁটাকে আমরা বিক্ষেপিত অবস্থায় দেখতে পাবো না। সর্বদা পাঠ দেয় শূন্য। তাহলে গড় পাঠ শূন্য, গড় পাঠ শূন্য। তাই এইভাবে ইউজ করা যায় না। এখানে কি প্রিন্সিপাল, কি নীতি ব্যবহার করা হয়? এখানে কারেন্ট যাবে, তাই গরম যাতে হয়, আই স্কোয়ার আর টি তো, তার স্কোয়ার যদি করে দাও তাহলে প্লাস হোক আর মাইনাস হোক কোনো অসুবিধা নাই। তাহলে এখানে হচ্ছে জুল হিটিং যেটা আছে, জুল হিটিং সেই নীতির উপর বেস করে, জুল হিটিং নীতির উপর অবলম্বন করে অবলম্বন করে অ্যামমিটার, ভোল্টমিটার তৈরি হয়। তাহলে জুল হিটিং মানে কি? জুল হিটিং এর ফর্মুলা কি? জুল হিটিং এর আমরা জানি H ইকুয়াল টু আই স্কোয়ার আর টি বাই জে। তাহলে এটা আই স্কোয়ার আছে দেখো, তাহলে H ইজ প্রপোর্শনাল টু আই স্কোয়ার। তাহলে প্লাস হলেও স্কোয়ার, মাইনাস হলেও স্কোয়ার। তাহলে কারেন্ট আমরা বুঝতে পারবো। তার মানে এখান থেকে যে মেজারমেন্টটা হয় সেটা হয় আরএমএস মান, আরএমএস মান নির্ণয় হয়। দিস ওয়াজ এ ভেরি গুড কোশ্চেন। ওকে, দেখো কোষের সমবায়টা তোমরা পড়বে 217 পাতা, 217 পাতার মধ্যে 219 পাতার ওই শর্তটা পড়বে।
তাহলে কোষের সমবায়টা পুরোটা পড়বে, খুব সহজ। এটা আমরা অনেকবার আলোচনা করেছি। কোষের সমবায় 217 পেজ থেকে শুরু হলো, সে ডান দিক থেকে শুরু। এটা পড়তে গিয়ে প্রথমে শ্রেণী সমবায় পড়বে, প্রথমে শ্রেণী পড়বে। শ্রেণীর রেজাল্টটা তুমি পেয়ে গেলে 218 পাতা, 218। তারপর বললে সমান্তরাল, এটা বাম দিকে সমান্তরাল পড়বে, সমান্তরাল সমবায় তুমি 219 পাতায় এর অ্যান্সার পাবে বাম দিকে। আর এই দুটো পড়ার পর পড়বে মিশ্র। মিশ্র মানে এম খানা ব্যাটারি। এবার মনে রাখবে, একটা ব্যাটারি মানে তার একটা অভ্যন্তরীণ রোধ থাকবে, আরেকটা ব্যাটারি মানে তার একটা অভ্যন্তরীণ রোধ থাকবে। এবার ব্যাটারির বিভবগুলো একদিকে ধরবে আর অভ্যন্তরীণ ধরবে। মিশ্রটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এবং এই মিশ্র সমবায়ে যে ফর্মুলাটা আসবে, I equal to MNE by MR plus NR, MR plus NR, এটা কিন্তু এটা ইম্পর্টেন্ট। এই আর এনআর, সরি, এই আরটা হচ্ছে বাহ্যিক রোধ, এটা অভ্যন্তরীণ রোধ, কোনটা কি দেখে নিও। আর তারপরে দেখো 219 পেজে তারপর যেটা আছে ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, 219 পেজে বর্তনীতে বর্তনীতে সর্বোচ্চ প্রবাহের শর্ত, প্রবাহের শর্ত, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আর ইকুয়াল টু হবে এনআর বা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না না না, এটা এটা ডেরিভেটিভ করে বার করতে হবে, বা তুমি ওখান থেকে বার করতে পারো। যেমন ধর এটা আমি বলে দিচ্ছি কি করে এটা ক্যালকুলেট করব, কি করে পাতি। এটা এখানে দেওয়া আছে আই সমান দেওয়া আছে এম এন ই বাই এম আর প্লাস এন আর, এটা দিয়েছে, ঠিক। এবার এইটাকে আমরা কি করব, পাতি এম এন ইটাকে এম এন ই রাখলাম, এইটাকে আমরা লিখলাম রুট এম আর তার হোল স্কোয়ার, তাহলে এ স্কোয়ার প্লাস রুট এন আর তার হোল স্কোয়ার মানে বি স্কোয়ার, মাইনাস 2ab করলাম, মাইনাস 2mr ইন্টু এন আর করলাম, রুট এন আর করলাম, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab পেলাম, প্লাস আবার 2ab যোগ করে দিলাম, রুট mr ইন্টু এন আর করলাম, ওটা নিলাম, তাই সেটাকে আবার বাদ দিয়ে দিলাম। তাহলে এই যে পার্টটুকু হলো, এই যে পার্টটুকু হলো, এটাকে আমরা a মাইনাস বি এর হোল স্কোয়ার বলতে পারি, মানে এম এন ই বাই রুট mr মাইনাস রুট এন আর তার হোল স্কোয়ার প্লাস রুট ওভার অফ 2√OF এম আর এন আর। তাহলে এবার দেখো, এই আয়টা কখন সর্বোচ্চ হবে, আই সর্বোচ্চ হবে যদি হরটা সর্বনিম্ন হয়। হর সর্বনিম্ন কখন হবে, যখন হোল স্কোয়ার টার্মটা 0 হবে। কারণ নেগেটিভের হোল স্কোয়ারও পজিটিভ হয়, পজিটিভের হোল স্কোয়ারও পজিটিভ হয়, তাহলে হোল স্কোয়ারের মিনিমাম মান হচ্ছে 0। তাহলে এইটাকে 0 করতে হবে। এইটাকে যদি তুমি 0 করো তাহলে হবে এম আর ইকুয়াল টু হবে এন আর, তাহলে আর ইকুয়াল টু হবে এন আর বাই এম। তো দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা কিন্তু পরীক্ষায় পড়তে পারে, পড়লে 2 নাম্বার বা 3 নাম্বার পড়বে। ওকে, এইবার চলে এলো ধাতুর মুক্ত প্রবাহ, এটা বলে দিয়ে আজকে ছাড়বো। এইখান থেকে সিম্পল কতগুলো পড়বে দেখো, 220 পাতা। এইটা আমি তোমাদের একটা নোট দিয়ে দিয়েছিলাম, সম্ভবত তোমাদের মনে আছে কিনা জানি না, আমি একটি লিখিত নোট দিয়েছিলাম, লিখিত নোট, সব সূত্র লেখা ছিল এবং কিছু কিছু প্রমাণ করা ছিল, সব লেখা ছিল। যদি তোমাদের কারো কাছে থাকে প্লিজ শেয়ার করে দিও, প্লিজ শেয়ার ইন গ্রুপ। যদি একটু দেখতে পাও তাহলে শেয়ার করো, কারণ কি যারা শেয়ার করবে তারও কিন্তু পড়া হয়ে যাবে। এখানে কতগুলো ফর্মুলা আছে, একটা হচ্ছে অনুপ্রবাহ বেগ, অনুপ্রবাহ বেগ যেটাকে বলা হয় ভিডি, ড্রিফট ভেলোসিটি। এটা হচ্ছে ই, এটা হচ্ছে জে মানে হচ্ছে তড়িৎ, তড়িৎ প্রবাহ ঘনত্ব, তড়িৎ প্রবাহ ঘনত্ব একক ক্ষেত্রফলে কতটা তড়িৎ প্রবাহ যাবে, আই বাই এ। তারপরে মিউ মানে হচ্ছে সচলতা, এইগুলোর কিন্তু সচলতা, সচলতা, এই সমস্ত কিছু কিছু ফর্মুলা মানে এদের রিলেশন আছে, যা এই জাস্ট এক পাতায় আছে। 222, 221, 222 পাতা, এটা কিন্তু প্লিজ পড়ে নিও। 221, 222, এর মধ্যে কি কি ইকুয়েশন ইম্পর্টেন্ট,
প্রথমত হচ্ছে জে ইকুয়াল টু হচ্ছে এন ই ভিডি। এন মানে হচ্ছে সংখ্যা ঘনত্ব, ইলেকট্রন ঘনত্ব, ইলেকট্রন ঘনত্ব। ই মানে হচ্ছে ইলেকট্রনের আধান। আধান তো তোমরা জানো 1.6 ইন্টু 10⁻19 কুলম্ব হয়। আর ভিডি মানে হচ্ছে অনুপ্রবাহ বেগ, অনুপ্রবাহ বেগ। আর এইটা হচ্ছে তোমার প্রবাহ ঘনত্ব, প্রবাহ ঘনত্ব। এটা একটা হয়। আর একটা হচ্ছে ভিডি। এই যে ভিডিটা দেখতে পাচ্ছ, এই ভিডি ইকুয়াল টু হয় মিউ ইন্টু ই। ই মানে হচ্ছে তড়িৎ ক্ষেত্র, তড়িৎ ক্ষেত্র। মিউ মানে হচ্ছে সচলতা, সচলতা। আর ওহমের সূত্র যেটা আর একটা হয়, ওহমের ল, সেটা হয় জে ইকুয়াল টু সিগমা ইন্টু ই। যে মানে বললাম প্রবাহ ঘনত্ব, ই মানে তড়িৎ ক্ষেত্র, সিগমা মানে হচ্ছে তড়িৎ ক্ষেত্র। এটা প্রমাণটা কিন্তু ভেরি 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 ইম্পর্টেন্ট। সিগমা মানে হচ্ছে কি? সিগমা মানে হচ্ছে তোমার পরিবাহিতাঙ্ক। এবার যে যেটা দেয় তোমাদের কোশ্চেনে, সেটা আমি করিয়ে দিচ্ছি। ওকে, দেখো দেয় যে প্রমাণ করো জে ইকুয়াল টু এই যে সিগমা ই, এটা হচ্ছে তোমার ওহম সূত্রের আনুবক্ষণিক। প্রমাণ করো, প্রমাণ করো এটি ওহম সূত্রের, ওহম সূত্রের অন্য একটি রূপ, অন্য একটি রূপ বা আনুবীক্ষণিক রূপ। আনু এটা 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 এইটা এইটাই এবং প্রমাণ করো, তাই তো? এইটাই, এটা হচ্ছে ওহম সূত্রের ভেক্টর রূপ। এ মানে খুবই ইম্পর্টেন্ট। এটা অতি, যদি আগের বছর না পড়ে, এটা শিওর পড়বে। তাহলে কি করে বুঝবো এটাকে প্রমাণ করবো কি? ওহমের সূত্র তো আমরা এতদিন ধরে কি জানতাম? ওহমের সূত্র আমরা জানি, একদম ভয় পাবে না, সিম্পল। ওহমের সূত্র আমরা জানি, এইভাবেই লিখবে। ওহম সূত্র ইকুয়াল টু ভি ইকুয়াল টু আই ইন্টু আর। ভি মানে কি? বিভব পার্থক্য, বিভব পার্থক্য। আই মানে কি? তড়িৎ প্রবাহ, প্রবাহ মাত্রা। আর মানে কি? আর মানে হচ্ছে রোধ, পরিবাহী রোধ, দুই প্রান্তের রোধ। এবার ওহম সূত্র এইটা আমরা জানি। আর ভেক্টর রূপ বা আনুবীক্ষণিক রূপ বা যা রূপ, এইসব যে রূপগুলো আছে, ভেক্টর রূপ, আনুবীক্ষণিক রূপ, অমুক রূপ তমুক রূপ, যা থাকবে সেটা হচ্ছে জে ইকুয়াল টু হচ্ছে সিগমা ইন্টু ই। তাহলে এই দুটোকে আমাকে প্রমাণ করতে হবে। কি করে প্রমাণ করব? আমি একটা ই নিয়ে নিই, তোমার ধরো এরকম একটা পরিবাহী নিয়ে নিই। আমি ধরলাম পরিবাহীর এই যে ক্ষেত্রফলটা, এই ক্ষেত্রফলটা হচ্ছে এ। পরিবাহীর যে দৈর্ঘ্য, সেই দৈর্ঘ্যটা ধরলাম এল। তাহলে পরিবাহী নিলাম আমি একটা, পরিবাহীর দৈর্ঘ্য কত নিলাম? দৈর্ঘ্য হচ্ছে এল। প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল কত নিলাম? প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, ছেদের ক্ষেত্রফল নিলাম এ। আর এর মধ্যে দিয়ে কারেন্ট কত যাচ্ছে? আই। আর এর দুই প্রান্তে বিভব পার্থক্য কত? বিভব প্রভেদ হচ্ছে ভি। আর এখানে ইলেকট্রিক ফিল্ড হচ্ছে ই। তাহলে এখানে ভি হচ্ছে দুই প্রান্তের বিভব প্রভেদ, বিভব প্রভেদ। ই হচ্ছে তড়িৎ ক্ষেত্র। এবার দেখো তো আমরা এটা জানি কি জানি না? ই ইকুয়াল টু হচ্ছে ভি বাই এল। লিখতে পারি না? পারি না? লিখতে পারি। এইটা হচ্ছে একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা হচ্ছে 1 নাম্বার কানেকশন। আর একটা ইকুয়েশন দিয়েছিল তো, ভি বাই ডি হয়। ডি, এখানে আমি দৈর্ঘ্যটা এল ধরেছি, ঠিক? আবার আমরা জানি জে ইকুয়াল টু প্রবাহ ঘনত্ব মানে কি? আই বাই এরিয়া। একক ক্ষেত্রফলে কতটা প্রবাহ যায়? এটা হলো আমার দ্বিতীয়, দ্বিতীয় কানেকশন। প্রবাহ ঘনত্ব মানেই তো তাই। প্রবাহ ঘনত্ব মানে একক ক্ষেত্রফলে কত কারেন্ট যায়। কারেন্ট যাচ্ছে আই, একক ক্ষেত্রফলে এটা যাবে। 3 নাম্বার দেখো, সিগমা ইকুয়াল টু 1 বাই রো। আমি জানি না? জানি না?
অনন্যক এক্ষুনি বললাম, এটা হচ্ছে 3 নাম্বার কানেকশন। আর 4 নাম্বার কানেকশন হচ্ছে আর ইকুয়াল টু রো ইন্টু এল বাই এ। এটা আমরা জানি না। এইটা হলো 4 নাম্বার কানেকশন। এ কটা কানেকশনকে আমাকে জুড়তে হবে, নিয়ে একবার এদিক থেকে এদিকে প্রমাণ করতে হবে। তাহলে করি। তাহলে আমরা ধরে নিই তোমাকে হয় প্রমাণ করতে দেবে এইখান থেকে জে ইকুয়াল টু সিগমা ই থেকে প্রমাণ করতে দেবে ভি ইকুয়াল টু আইআর, বা ভি ইকুয়াল টু আইআর থেকে তোমাকে প্রমাণ করতে দেবে জে ইকুয়াল টু সিগমা ই। যা দেবে আমরা প্রমাণ করে দেবো। ধরে নাও এই 1 নাম্বারটাই আমরা প্রমাণ করি। তাহলে 1 নাম্বারটা যদি আমরা প্রমাণ করি জে ইকুয়াল টু সিগমা ইন্টু ই। জে মানে আমরা কি জানি? জে সমান আমরা জানি আই বাই এ। ই মানে কি জানি? ই সমান আমরা জানি ভি বাই এল। সিগমা সমান আমরা কি জানি? সিগমা সমান আমরা জানি 1 বাই রো। দাও সব বসিয়ে, বসাও এখানে। এখানে বসালে আমরা কি পাবো? যে জায়গায় পাচ্ছি ধরে নাও আই বাই এ সমান সিগমার জায়গায় বসাচ্ছি 1 বাই রো ইন্টু ই মানে হচ্ছে ভি বাই এল। তাহলে ভি সমান রো এল বাই এ ইন্টু আই হচ্ছে না? তাহলে ভি সমান এই দেখো বাঁ দিকে গুণ করতে ওইদিকে। তাহলে রো উপরে চলে গেল, এল উপরে চলে গেল, এ নিচে ছিল ইন্টু আই। তাহলে এই রো ইন্টু এল বাই এটাকে কি গো বলে? আর বলে। বলে না? তাহলে এখান থেকে আমরা লিখতে পারি ভি ইন্টু ইকুয়াল টু আই ইন্টু রো ইন্টু এল বাই এ। এবার আমরা জানি যে আর সমান হচ্ছে রো ইন্টু এল বাই এ। তাহলে এটা সমান আমরা লিখতে পারি ভি ইকুয়াল টু আই আর। আবার যদি উল্টোটা দেয় 2 নম্বরেরটা কি করবে? ভি ইকুয়াল টু আই আর যখন দিয়েছে তাহলে ভি সমান আমরা কি জানি? ই ইন্টু এল সমান আই সমান আমরা কি জানি? জে ইন্টু এ সমান আর ইকুয়াল টু আমরা কি জানি? রো ইন্টু এল বাই এ। তার মানে এখানে খোলসা করে লিখতে হবে। আমরা জানি ই সমান ভি বাই এল। এখান থেকে আমরা লিখতে পারি ভি ইকুয়াল টু ই ইন্টু এল। আবার জে সমান হচ্ছে আই বাই এ। সেখান থেকে লিখতে পারি আই ইকুয়াল টু জে ইন্টু এ। আবার আর ইকুয়াল টু রো ইন্টু এল বাই এ লিখতে পারি। এগুলো সব বসিয়ে দিয়েছি। বসিয়ে দিলে দেখো এখানে এল এল কেটে গেল, এখানে এ এ কেটে গেল। তাহলে পড়ে থাকছে কি? ই সমান রো ইন্টু জে। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি জে সমান 1 বাই রো ইন্টু ই। 1 বাই রো মানে কি গো? রোধাঙ্কের অনন্যক কি পরিবাহিত অঙ্ক নয়? তাহলে এখানে জে ইকুয়াল টু সিগমা ইন্টু ই। এই প্রমাণটা কিন্তু তোমাদের পরীক্ষায় কিন্তু পড়বে মনে হচ্ছে। এটা একটু প্লিজ করে নিও আর এখান থেকে অঙ্ক করে নিও। তাহলে এই পর্যন্ত আমাদের এই চ্যাপ্টারটা থাক। আর এর সাথে সাথে এই চ্যাপ্টারটা তোমরা পড়ার পরে তোমরা এখান থেকে স্টাডি এইচএস কোশ্চেন্স, এই প্রিভিয়াস ইয়ার এইচএস কোশ্চেন যেটা আমরা প্রতিবারই করি, প্রিভিয়াস ইয়ার এইচএস কোশ্চেন। তাহলে মোটামুটি তোমাদের কমপ্লিট হবে। এটা দেখো, সম্ভবত কালকেই তোমাদের নেক্সট ক্লাস করাবো পরের চ্যাপ্টার। প্রতিটা চ্যাপ্টার কিন্তু আমরা পরপর রিভাইজ করব। ওকে, চলো টাটা।